ওকে, আমরা যেটা পড়বো সেটা হলো রাই সিন্ড্রোম। রাই সিন্ড্রোমের ঘটনাটা কি? রাই সিন্ড্রোমের ঘটনা হলো চিলড্রেনের ক্ষেত্রে যদি আপনি অ্যাসপিরিন দেন, রাই সিন্ড্রোমের ঘটনাটা হলো চিলড্রেনের ক্ষেত্রে যদি অ্যাসপিরিন দেন, আপনার কাছে সিনারিওটা কিভাবে আসবে? ই ওয়ার্ল্ডে দেখবেন সিনারিওটা কিভাবে আসবে। সিনারিও বলবে প্রথমে তার ভাইরাল ইলনেস ছিল, ভাইরাল ইলনেস, ভাইরাল ফিভার, ঠিক আছে, ভাইরাল সাইন সিমটম বলবে। এটা ফলোড বাই ওভার কাউন্টার মেডিসিন, ওভার দ্য কাউন্টার ড্রাগ নিছে। ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে বাসায় যে ড্রাগ আছে, যে ড্রাগ এমনিতেই প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়, সেই ড্রাগ খাওয়াইছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ। তাহলে আপনাদের কি মনে হয়, কারো যদি ফিভার হয়, কারো যদি ফিভার হয়, কারো যদি ভাইরাল ইলনেস হয়, ওভার দ্য কাউন্টার কোন ড্রাগ খাওয়াবে? ওভার দ্য কাউন্টার ড্রাগ খাওয়াইছে অ্যাসপিরিন। যখন কিছু কিছু বাচ্চাকে, সবাইকে না, বাচ্চাদেরকে, কিছু কিছু বাচ্চাদেরকে ভাইরাল ইলনেসে অ্যাসপিরিন খাওয়ালে, এই অ্যাসপিরিন মাইটোকন্ড্রিয়াল টক্সিসিটি করে। এই অ্যাসপিরিন লিভারে যে হেপাটোসাইটে, কারণ সেটা মেটাবলিজম লিভারে হয়, এর জন্য সে হেপাটোসাইটে অ্যাসপিরিনের মেটাবোলাইটস দিয়ে, অ্যাসপিরিনের মেটাবোলাইটস দিয়ে মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হয়। কোথায় হবে তাহলে বলেন তো? হেপাটোসাইটে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, ঠিক আছে। এই যে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলো অ্যাসপিরিনের মেটাবোলাইট দিয়ে কিছু কিছু চিলড্রেনদের ক্ষেত্রে, এটা কিন্তু প্রেডিক্টেড না। এই ধরনের ড্রাগ রিয়াকশনটা হলো এক নাম্বার কথা আনপ্রেডিক্টেড। কার ক্ষেত্রে হবে আপনি বলতে পারবেন না। এই জিনিসটা হলো নট ডোজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ব্যাপারটা এরকম না যে অ্যাসপিরিনের ডোজ বেশি হলে এটা হবে। যেটা কিনা আমি বলবো এনএসআইডি ওভার, সরি, যেটা আমি আপনাকে বলবো যে প্যারাসিটামলের ওভারডোজে হেপাটোসেলুলার ড্যামেজ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যাসপিরিন রিলেটেড যে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হচ্ছে, হেপাটোসাইটে এফেক্ট হচ্ছে, এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, নট ডোজ ডিপেন্ডেন্ট। তাহলে যেটা আমাদের প্রেডিক্টেড না, যেটা আমাদের ডোজ ডিপেন্ডেন্ট না, এই ধরনের ড্রাগ রিয়াকশনকে আমরা কি বলি বলেন তো? এই ধরনের ড্রাগ রিয়াকশনকে আমরা বলি আইডিওসিনক্রেটিক ড্রাগ রিয়াকশন। এই ধরনের ড্রাগ রিয়াকশনকে আমরা বলি আইডিওসিনক্রেটিক ড্রাগ রিয়াকশন। এই ড্রাগ রিয়াকশন কাদের ক্ষেত্রে হয়? যারা কিনা জেনেটিক্যালি সাসেপ্টেবল, আমরা জানি না তারা কারা, তারা হলো জেনেটিক্যালি সাসেপ্টেবল। তো যেহেতু জেনেটিক্যালি সাসেপ্টেবল কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়, এবং আমরা জানি না জেনেটিক্যালি কারা সাসেপ্টেবল, এদেরকে তো বাইরে থেকে দেখে বোঝা যাবে না। এই জন্য এখানে অ্যাডভাইস করা হয় কি, ইন জেনারেল অ্যাডভাইস, ইন জেনারেল যেটা অ্যাডভাইস, বাচ্চাদেরকে অ্যাসপিরিন দিও না। ইন জেনারেল অ্যাডভাইস, বাচ্চাদেরকে অ্যাসপিরিন দিও না। অ্যাডভাইসটা ফলো না করলে এই সমস্যাটা হয় আর কি। সবার ক্ষেত্রে হবে না, সবার ক্ষেত্রে হবে না, এর জন্য এটা আনপ্রেডিক্টেড। এটার সাথে ডোজের কোনো সম্পর্ক নেই। যখন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ থেকে আমরা তাহলে শুরু করি। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলে কি কি জিনিস ঘটতে পারে? মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলে এক নম্বর ঘটনা ঘটবে, তার ইউরিয়া সাইকেলটা ডিসরাপ্টেড হবে। আমরা কিন্তু এটা জানি যে হেপাটোসাইটের ভেতরে ইউরিয়া সাইকেল হয়, হেপাটোসাইটের মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইউরিয়া সাইকেল হয়। তাহলে ডিসরাপশন অফ দা ইউরিয়া সাইকেল, আমি এখানে ডিসরাপশনটাকে এভাবে লিখলাম, তার ইউরিয়া সাইকেল ইনহিবিট হয়ে গেল। ইউরিয়া সাইকেল যদি ইনহিবিট হয় কি হবে একটু বলতে পারবেন আমার কাছে কেউ? ইউরিয়া সাইকেলের উদ্দেশ্য কি? ইউরিয়া সাইকেলের উদ্দেশ্য হলো অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করা। ইউরিয়া সাইকেলের উদ্দেশ্য হলো অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করা, ঠিক আছে। সবাই কিবোর্ডে হাত রাখেন, আমি স্টুডেন্ট রেসপন্স আশা করি। ইউরিয়া সাইকেলের উদ্দেশ্য হলো অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করা, কেমন? তাহলে ইউরিয়া সাইকেল যদি না হয়, ব্লাডে কিসের পরিমাণ বেড়ে যাবে? ব্লাডে সিরাম অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, ব্লাডে সিরাম অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। পার্টিসিপেট করলে আপনার ব্রেন ভালো কাজ করবে। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ যদি হয় তাহলে আরেকটা ঘটনা ঘটবে, সেটা কি বলেন তো? আমরা জানি বিটা অক্সিডেশনও মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে ডিফেক্টিভ বিটা অক্সিডেশন, তার বিটা অক্সিডেশন হবে না, কিন্তু পেরিফেরি থেকে এবং জিআইটি থেকে ফ্যাট গুলো তো ঠিকই লিভারে আসবে, তাহলে বিটা অক্সিডেশন হবে না।
তাহলে যখন বিটা অক্সিডেশন হবে না, বিটা অক্সিডেশন না হলে ফ্রি ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজম হবে না। আমরা যখন ফ্রি ফ্যাটি অ্যাসিডকে মেটাবলাইজ করতে পারবো না, তখন আমরা সেটাকে কি করব? স্টোর করে রাখবো। কি হিসেবে স্টোর করে রাখবো? ট্রাইগ্লিসারাইড হিসেবে স্টোর করে রাখবো। So, আমি এখান থেকে জাম্প করে চলে যাচ্ছি ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড সিনথেসিস। আমরা আবার বলতেছি, ফ্রি ফ্যাটি অ্যাসিডকে লিভারে স্টোর করে রাখার যে ফর্ম সেটা হলো ট্রাইগ্লিসারাইড। তাহলে আমি বিটা অক্সিডেশন হচ্ছে না মানে ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে পারতেছি না, তাহলে ফ্যাটি অ্যাসিড আমাকে স্টোর করে রাখতে হবে কি হিসেবে? ট্রাইগ্লিসারাইড হিসেবে। ট্রাইগ্লিসারাইড সিনথেসিস যখন বেড়ে যাবে তখন সেটা লিভারে বেশি বেশি ডিপোজিশন হবে। আমি পাবো এক্ষেত্রে একটা ফ্যাটি চেঞ্জ, অর্থাৎ লিভারে এখন ফ্যাট জমা হওয়া শুরু হয়েছে। লিভারে তখন আমি পাচ্ছি ফ্যাটি চেঞ্জ। এই ফ্যাট গুলো দেখতে কেমন? এই ফ্যাট গুলো দেখতে মাইক্রোভেসিকুলার। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। এটা কখন দেখা যাবে? যদি আপনি বায়োপসি করেন। এই ফ্যাট গুলো দেখতে কেমন? এই ফ্যাট গুলো দেখতে মাইক্রোভেসিকুলার। মাইক্রোভেসিকুলার ফ্যাটি চেঞ্জ, মাইক্রোভেসিকুলার ফ্যাটি চেঞ্জ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন রাইস সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা দেখলাম সিরাম অ্যামোনিয়া বেশি। সিরাম অ্যামোনিয়া যদি বেশি হয় তাহলে তার সেরেব্রাল ফাইন্ডিং বেশি হবে। পেরিফেরাল কি ধরনের ফাইন্ডিং হবে? তাহলে তার সেরেব্রাল টক্সিসিটি হবে। যেহেতু তার সিরাম অ্যামোনিয়ার পরিমাণ বেশি, এটা দিয়ে তার সিএনএস টক্সিসিটি, তাহলে আমরা দেখবো তার নিউরোলজিক্যাল ফাইন্ডিং গুলো এক্ষেত্রে বেশি প্রমিনেন্ট। আমরা যখন পেশেন্ট থাকবে কনফিউজড, ডিসঅরিয়েন্টেড এরকম, ঠিক আছে? ল্যাব ফাইন্ডিং আমরা কি কি জিনিস রাই সিন্ড্রোমে আশা করতে পারি? ল্যাব ফাইন্ডিং আমরা আশা করতে পারি সিরাম অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে। সিরাম অ্যামোনিয়াটা বেড়ে গেছে, এটা আমরা ল্যাবে পাবো। এই পেশেন্টের ক্ষেত্রে বিটা অক্সিডেশন হচ্ছে না, তাহলে বিটা অক্সিডেশন না হয় এবং হেপাটোসাইটের ফাংশন নষ্ট হয়ে যাওয়ার কারণে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া পেতে পারি। পরবর্তী কথা আমরা পেশেন্টের ক্ষেত্রে পাবো হাইপোগ্লাইসেমিয়া। আমরা যদি একটু খেয়াল করি, পেশেন্টের প্রথমে ছিল ফিভার, সাথে সে অ্যাসপিরিন নিল, এখন সে নিয়ে আসলো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস, সিএনএস ফাইন্ডিং, কনফিউশন, ডিসঅরিয়েন্টেশন। তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু একসাথে পেতে পারি। একই সাথে ফিভার আছে, সিএনএস ফাইন্ডিংস আছে। একই সাথে ফিভার আছে, সিএনএস ফাইন্ডিং আছে। একই সাথে কারো যদি ফিভার থাকে, সিএনএস ফাইন্ডিং থাকে, চিলড্রেনদের ক্ষেত্রে আমরা রুটিনলি ওই পেশেন্টের ক্ষেত্রে কি করি? রুটিনলি ওই পেশেন্টের ক্ষেত্রে সিএসএফ এক্সামিনেশন করি। তাহলে আপনাকে রাই সিন্ড্রোমে পেশেন্টের সিএসএফ এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে, কি পাওয়া যেতে পারে সেই ব্যাপারে একটা আইডিয়া থাকা উচিত। রাই সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে যদি আপনি সিএসএফ এক্সামিনেশন করেন, ঘোড়ার ডিম পাবেন, কিছুই পাবেন না। সিএসএফ এক্সামিনেশন ফাইন্ডিংস নরমাল। পরের কথা, আপনার কাছে এখন মনে হচ্ছে হেপাটোসাইট ডিসফাংশন। হেপাটোসাইট ডিসফাংশন, তাহলে কি পেশেন্টের জন্ডিস থাকবে ভাইয়া? আপনাকে বলা হয়েছে হেপাটোসাইট ডিসফাংশন, আপনাকে বলা হয় না হেপাটোসাইট রাপচার। আপনাকে বলা হয়েছে হেপাটোসাইট ডিসফাংশন, হেপাটোসাইট কাজ করতে পারতেছে না। তার মানে এটা না যে হেপাটোসাইট রাপচার হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত হেপাটোসাইট রাপচার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেতরের বিলিরুবিন বাইরে আসবে না। তাহলে রাই সিন্ড্রোমের পেশেন্ট কি বিলিরুবিন বেশি থাকবে নাকি বিলিরুবিন বেশি থাকবে না? তাহলে রাই সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে জন্ডিস নেই, এটা হলো ক্লিনিক্যাল ফাইন্ডিংস। রাই সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে সিরাম বিলিরুবিন নরমাল। এই কথাটা যেন মনে থাকে। এইটাই আপনাকে ডায়াগনোসিসের পেঁচা লাগাই দিবে। কারণ মনে হবে হেপাটোসাইট ডিসফাংশন বলতেছেন কিন্তু সিরাম বিলিরুবিন নরমাল। সিরাম বিলিরুবিন নরমাল। হেপাটোসাইট ডিসফাংশন বা হেপাটোসাইট রাপচার হয় নাই। যেহেতু হেপাটোসাইট রাপচার হয় নাই, তার ভেতরের কন্টেন্ট বাহিরে আসবে না রে বাবা, তার ভেতরের কন্টেন্ট বাহিরে আসবে না। কিন্তু হেপাটোসাইট ডিসফাংশনের বিভিন্ন ফিচার আমরা দেখতে পাচ্ছি, লাইক হেপাটোসাইট ডিসফাংশন হওয়ার জন্য তার হাইপোগ্লাইসেমিয়া, হেপাটোসাইট ডিসফাংশন হওয়ার জন্য তার সিরাম অ্যামোনিয়া বেশি। এই হেপাটোসাইট ডিসফাংশন অ্যাকিউটলি যদি হয় তাহলে আমরা আরো একটা জিনিস পাবো। বলেন বলেন সেটা কি? সেটা হলো প্রোথ্রম্বিন টাইম। পেশেন্টের প্রোথ্রম্বিন টাইমটা প্রলং থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ডস অন সিভিয়ারিটি। পেশেন্টের প্রোথ্রম্বিন টাইম প্রলং থাকতে পারে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? হেপাটোসাইট ডিসফাংশন কতটুকু সিভিয়ার, ডিপেন্ডস অন সিভিয়ারিটি। যেহেতু এটার সাথে হেপাটোসাইটের ডিসফাংশনের সিভিয়ারিটি জড়িত, তাহলে এটাই আমাদের রাই সিন্ড্রোমের প্রগনোস্টিক ইন্ডিকেটর।
এটাই আমাদের রাই সিন্ড্রোমের প্রগনস্টিক ইন্ডিকেটর। এই পর্যন্ত কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? তাহলে আমি আপনাদেরকে একটা সহজ একটা হিসাব দেখাই দিচ্ছি। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ যদি হয়, হেপাটোসাইটের মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, ইউরিয়া সাইকেল ডিসরাপশন হয়ে যাওয়া, বিটা অক্সিডেশন হয়ে যাওয়া, এটা হলো মেইন প্যাথোফিজিওলজিক্যাল ওয়েট আমি এভাবে দেখাইলাম, ঠিক আছে? বাট আপনারা আরো একটা ভাবে পড়তে পারেন, যখন আপনি রাই সিন্ড্রোম ডায়াগনোসিস করতে চাবেন, রাই সিন্ড্রোমটাকে যখন আপনি ডায়াগনোসিস করতে চাবেন, তখন আমি আপনাকে আরো একটা জিনিস দেখতে বলবো। সেটা কি? রাই সিন্ড্রোম ডায়াগনোসিস করতে গেলে দুইটা জিনিস সার্চ করবো আমরা। এক, তার হেপাটোসাইট ডিসফাংশনের ফিচার আছে কিনা। তার হেপাটোসাইট ডিসফাংশনের ফিচার আছে কিনা সেটা আমরা সার্চ করব। হেপাটোসাইট ডিসফাংশনের ফিচারের মধ্যে কি? এক্ষেত্রে আমাদের সিরাম অ্যামোনিয়াটা হেপাটোসাইট ডিসফাংশন ইন্ডিকেট করবে, প্রোথ্রম্বিন টাইম এটা ইন্ডিকেট করবে, কিন্তু ইউজুয়ালি তার নর্মাল থাকবে সিরাম বিলিরুবিন। আর তার লিভারে যেই এনজাইম গুলো, আমরা তো বললামই হেপাটোসাইটটা রাপচার হয়ে যায় না, যেহেতু হেপাটোসাইটটা রাপচার হয় না, তার মেমব্রেনটা ইনটেক্ট থাকে, আমরা এনজাইম এলিভেটেড বেশি পাবো না, খুব সামান্য এলিভেশন পাবো, সেটা নিয়ে আমাদের কাজে আসবে না। হেপাটোসাইট ডিসফাংশনের অ্যানাদার ফিচার আমরা পেতে পারি বায়োপসিতে, যদি মনে করেন যে বায়োপসি করবেন, তাহলে বায়োপসিতে আপনি পাবেন মাইক্রোভেসিকুলার ফ্যাটি চেঞ্জ। তাহলে হেপাটোসাইট ডিসফাংশনের আপনি কিছু জিনিস দেখতে পাচ্ছেন। আর যেটা দেখতে পাবেন সেটা হলো এনসেফালোপ্যাথি, এটা হলো 1 নাম্বার। তাহলে কোন একটা পেশেন্টের যার ভাইরাল ইলনেসের হিস্ট্রি আছে, এবং ভাইরাল ইলনেসের হিস্ট্রির পরে দুইটা জিনিস নিয়ে আসছে, সিএনএস ফাইন্ডিং, এনসেফালোপ্যাথি এবং হেপাটোসাইট ডিসফাংশনের কোনো না কোনো ফিচার, সিরাম বিলিরুবিন নরমাল, পেশেন্টটা বাচ্চা, আমরা চোখ বন্ধ করে বলে দিব এটা রাই সিন্ড্রোম। এই ব্যাপারে যেন আমাদের কারো কোনো কৃপণতা না থাকে, ঠিক আছে? রাই সিন্ড্রোম থেকে সবচেয়ে বেশি যেটা আসবে পরীক্ষায়, সেটা হলো ডায়াগনোসিস এবং কি জন্য হয়েছে, ঠিক আছে? আশা করি সবাই সবাই বুঝতে পারছেন কই গেল জিনিসটা। তাহলে এখন আসেন আমরা ফার্স্ট এড মিলাই দিচ্ছি। এই লিভারে যখন আমরা ড্রাগ রিয়াকশন করবো, এরকম আরো একটা ইডিওসিনক্রেটিক ড্রাগ রিয়াকশন লিভারের সাথে আছে, আমি বলতেছি, ঠিক আছে? তাহলে রাই সিন্ড্রোম কি? অফেন ফাটাল চাইল্ডহুড হেপাটিক এনসেফালোপ্যাথি। ফাইন্ডিং হলো মাইটোকন্ড্রিয়াল অ্যাবনর্মালিটিস। মাইটোকন্ড্রিয়াল অ্যাবনর্মালিটিস এর মধ্যে ফ্যাটি চেঞ্জ, মাইক্রোভাস্কুলার ফ্যাটি চেঞ্জ, হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোনিওজেনেসিস কমে যাওয়ার কারণে ভমিটিং হবে। এটা যে কোনো হেপাটিক ডিসফাংশনের একটা সিগনিফিকেন্স ফাইন্ডিং। হেপাটোমেগালি থাকতে পারে ডিউ টু ফ্যাটি চেঞ্জ। পেশেন্ট কমাতে চলে যেতে পারে ডিউ টু সিএনএস ফাইন্ডিংস। অ্যাসোসিয়েটেড উইথ ভাইরাল ইনফেকশন হওয়ার পরে সেটা ট্রিটমেন্ট করা হয়েছে অ্যাসপিরিন দিয়ে। মেকানিজম কি? অ্যাসপিরিনের কোনো না কোনো মেটাবোলাইটস, সরাসরি অ্যাসপিরিন না, অ্যাসপিরিনের কোনো না কোনো মেটাবোলাইটস বিটা অক্সিডেশন কমায় দিয়েছে। এটা রিভার্সিবল অনেকটা, এটার কারণ হলো মাইটোকন্ড্রিয়াল এনজাইমকে ইনহিবিট করা, অর্থাৎ অ্যাসপিরিনের এই মেটাবোলাইট মাইটোকন্ড্রিয়াল টক্সিসিটি করে। এখানে বিটা অক্সিডেশনের কথা বলছে, বাকি কথাগুলো বলে নেই, তাহলে অ্যামোনিয়া বললো কেন? বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা যেটা চাবো, রাই সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমাদের কাজ কি? রাই সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিনটাকে অ্যাভয়েড করব, কিন্তু একটা জায়গা আছে সেখানে আমাদের অ্যাসপিরিন দিতে হবে। রাই সিন্ড্রোম হবে নাকি হবে না সেটা চিন্তা না করে আমাদেরকে অ্যাসপিরিন দিতে হবে, সেটা হলো কাওয়াসাকি ডিজিজ। কেন কাওয়াসাকি ডিজিজ আমাদের এটা দিতে হবে? কাওয়াসাকি ডিজিজ কি ধরনের ভাস্কুলাইটিস রে বাবা? কাওয়াসাকি ডিজিজ মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। কাওয়াসাকি ডিজিজ হলো মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। কাওয়াসাকি ডিজিজ ইউজুয়ালি কাদেরকে ইনভলভ করে? কাওয়াসাকি ডিজিজ ইনভলভ করে ইউজুয়ালি চিলড্রেনদের ক্ষেত্রে। কাওয়াসাকি ডিজিজের এই ভাস্কুলাইটিস কোন আর্টারিগুলোকে বেশি ইনভলভ করে? করোনারি আর্টারিগুলোকে বেশি ইনভলভ করে, করোনারি আর্টারিগুলো ইনভলভ করে। কাওয়াসাকি ডিজিজে এই করোনারি আর্টারি ইনভলভ হওয়ার জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে? তাহলে এই হলো হার্ট, আর এই হলো তার করোনারি ভেসেল। এই করোনারি আর্টারিতে যদি ইনফ্লামেশন হয় তাহলে ভেতরে থ্রম্বাস ফর্মেশন হবে। কোনো একটা ব্লাড ভেসেলের ভেতরে যদি এন্ডোথেলিয়াল ইনফ্লামেশন থাকে, এখানে যদি ইনফ্লামেশন থাকে, তার অ্যাডহেশন ক্যাপাসিটি বেড়ে যায়, তখন এখানে ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হয়। তাহলে এখানে ইনফ্লামেশন যদি হয় তাহলে এখানে ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হবে, প্লেটলেট অ্যাডহেশন বেড়ে যাবে। তাহলে ইনফ্লামেশনের পরবর্তীতে প্লেটলেট যেন অ্যাডহেশন না হয়, এটার জন্য আমরা অ্যাসপিরিন দিব।
এটার জন্য আমরা অ্যাসপিরিন দিব। অ্যাসপিরিন দিলে কি হবে না, প্লেটলেট এখানে অ্যাডহেশন হবে না। প্লেটলেট অ্যাডহেশন হওয়ার কারণ কি আমি আবার বলতেছি, কোন একটা ব্লাড ভেসেলে যদি ইনফ্লামেশন হয়, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের কাজ হলো সাব এন্ডোথেলিয়াল টিস্যুটাকে লুকিয়ে রাখা, সাব এন্ডোথেলিয়াল টিস্যুটাকে এক্সপোজড হতে দেয় না। যখন এখানে ইনফ্লামেশন হবে তখন কিছু না কিছু সেল ড্যামেজ হবে, সাব এন্ডোথেলিয়াল টিস্যুগুলো এক্সপোজড হয়ে যাবে। সাব এন্ডোথেলিয়াল টিস্যুগুলো খুবই স্টিকি প্লেটলেটের প্রতি। প্লেটলেট তখন এখানে ডিপোজিশন হওয়া শুরু করবে এবং ইন্ট্রাভাস্কুলার থ্রম্বাস ফর্ম করা শুরু করবে। তাহলে ফার্স্ট স্টেপটা কি, ভাস্কুলাইটিস ফলোড বাই, একটা পেশেন্টের ভাস্কুলাইটিস ফলোড বাই ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপ হলো প্লেটলেট অ্যাডহেশন। ফার্স্ট স্টেপ হলো প্লেটলেট অ্যাডহেশন। আমাদের প্লেটলেট অ্যাডহেশনটাকে বন্ধ করতে পারে কে, প্লেটলেট অ্যাডহেশনটাকে বন্ধ করতে পারে হলো অ্যাসপিরিন। অ্যাসপিরিন কিভাবে বন্ধ করবে, অ্যাসপিরিন কিভাবে বন্ধ করবে বলেন। তাহলে প্রথমে আমাদের প্লাজমা ফসফোলিপিড, প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড, প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড কে ভেঙে আমরা তৈরি করি অ্যারাকনয়েড অ্যাসিড। অ্যারাকনয়েড অ্যাসিডের একটা পাথওয়ে হলো সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, আর একটা পাথওয়ে হলো লাইপো অক্সিজেনেস পাথওয়ে। লাইপো অক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে আমরা তৈরি করি লিউকোট্রাইন, সাইক্লো অক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে আমাদের তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনস, আমাদের তৈরি হয় থ্রম্বক্সিন A2। এই থ্রম্বক্সিন A2টা প্লেটলেট অ্যাডহেশন বাড়ায়, এই থ্রম্বক্সিন A2টা প্লেটলেট অ্যাডহেশন বাড়ায়। অ্যাসপিরিন ইনহিবিট করে সাইক্লো অক্সিজেনেসকে, অ্যাসপিরিন ইনহিবিট করে সাইক্লো অক্সিজেনেসকে। সে যখন সাইক্লো অক্সিজেনেসকে ইনহিবিট করবে তখন থ্রম্বক্সিন A2-র পরিমাণ কমে যাবে। সে যখন সাইক্লো অক্সিজেনেসকে ইনহিবিট করবে তখন থ্রম্বক্সিন A2-র পরিমাণ কমে যাবে, এবং থ্রম্বক্সিন A2-র পরিমাণ যদি কমে যায় তাহলে প্লেটলেট অ্যাডহেশন হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন করোনারি আর্টারিতে যদি ইনভলভ হয়, করোনারি আর্টারিতে যদি ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয় তাহলে পেশেন্ট অ্যাকিউট এমআই থেকে মারা যাবে। দুটো আই সিন্ড্রোম হলেও তো আর পেশেন্ট মারা যাবে না সাথে সাথে, আই সিন্ড্রোমের ট্রিটমেন্ট করতে পারবো। তো অ্যাকিউট এমআই হয়ে গেল তো একদম নির্ঘাত মৃত্যু কয়েক মিনিটের মধ্যে। দ্যাটস ওয়াই কাওয়াসাকি ডিজিজ যদি হয় এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা রাই সিন্ড্রোমের প্রিভেন্ট করার দরকার নেই, আগে বাচ্চা বাঁচাও। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাসপিরিন দিব। দুইটা কন্ডিশনে আমরা বাচ্চাদেরকে অ্যাসপিরিন দেই, একটা হলো রাই সিন্ড্রোম, আরেকটা কি, আরেকটা যে বলতে পারবে সে একটা জেনুইন জিনিয়াস। দুইটা কন্ডিশনে বাচ্চাদেরকে রাই সিন্ড্রোম দেওয়া যাবে, একটা হলো কাওয়াসাকি, তো আমি বলেই দিলাম, 2 নাম্বারটা বলতে হবে। আরেকটা কন্ডিশন আছে, এনিওয়ান ফাতেহা বলতে পারবা, ফাতেহার বলতে পারা উচিত, রাহুল বলতে পারবা। আরেকটা হলো জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, একটা হলো কাওয়াসাকি ডিজিজ, আরেকটা হলো জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আশা করি বুঝতে পারছেন সবাই। এখান থেকে আর কিছু পড়ার আছে, এখান থেকে আর কিছু পড়ার নাই। নন অ্যালকোহলিক এই পেজটা পড়ানো শেষ। আজকে আমি হেপাটোসেলুলার এই পেজ থেকে পড়ানো শুরু করি। হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা পড়ানোর জন্য আমাদের আগে যেটা পড়তে হবে, লিভারে টিউমার 2 রকম, লিভার টিউমার, ঠিক আছে। তাহলে লিভারে টিউমার 2 রকম, একটা হলো মেটাস্টেটিক, আরেকটা হলো প্রাইমারি। একটা হলো মেটাস্টেটিক, আরেকটা হলো প্রাইমারি। দুইটার মধ্যে বেশি কমন কোনটা, বেশি কমন হলো মেটাস্টেটিক। তারপরে কথা, কেন মেটাস্টেটিক টিউমার সেখানে বেশি কমন, লিভারে মেটাস্টেটিক টিউমার কমন বেশি কেন? স্টুডেন্ট রেসপন্স। লিভারে মেটাস্টেটিক টিউমার হওয়ার 1 নাম্বার কারণ হলো ডুয়েল ব্লাড সাপ্লাই। আচ্ছা, আপু যেটা বলছে ডুয়েল ব্লাড সাপ্লাই, এটাকে আমি আমার মতন করে ইয়া করে বলি, ঠিক আছে। ইনক্রিজ ব্লাড ফ্লো, তার ব্লাডের পরিমাণ বেশি। হ্যাঁ, তার ব্লাড ফ্লো বেশি। 2 নাম্বার কথা, হ্যাঁ ব্লাড সাপ্লাইটা বেশি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। 2 নাম্বার কথা, সে রিসিভ করে পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন মানে অন্য অর্গানের ব্লাড এখানে আসে, অন্য অর্গানের ব্লাড এখানে আসে, পোর্টাল সার্কুলেশন। 3 নাম্বার কথা,
এখানে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজ হলো আটকায় রাখা, একটা সাকনির মতন কাজ করা। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, হ্যাঁ, কাপফার সেলের মাধ্যমে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল অর্থাৎ সাকনির মতন কাজ করে। মেটাস্টেটিক টিউমার হলো কিনা সেটা বুঝার কোনো উপায় আছে? মেটাস্টেটিক টিউমার গুলো ইউজুয়ালি মাল্টিফোকাল। মেটাস্টেটিক টিউমার ইউজুয়ালি মাল্টিফোকাল। মেটাস্টেটিক টিউমার ইউজুয়ালি মাল্টিফোকাল। মেটাস্টেটিক টিউমার কোন জায়গা টিউমার কমনলি লিভারে আসে, সেটা হলো ফ্রম জিআইটি। কোন জায়গা টিউমার লিভার আসবে, সেটা সবচেয়ে কমন যেটা সেটা হলো জিআইটি। আর কোথা থেকে আসতে পারে? আর যে কোনো জায়গা থেকে আসতে পারে, ব্রেস্ট থেকেও আসতে পারে, লিভার, লাংস থেকেও আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি কমন যেটা সেটা হলো জিআইটি। জিআইটির কোন ক্যান্সারটা সবচেয়ে বেশি লিভারে আসবে সেটার নাম হলো অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমা। জিআইটির মধ্যে কোন ক্যান্সারটা সবচেয়ে বেশি লিভারে মেটাস্টেসিস হওয়ার চান্স রাখে? সেটা হলো কোলন ক্যান্সার। সেটা হলো কোলন ক্যান্সার। আমি বলতে চাচ্ছি সবচেয়ে কমন কমন কথাগুলো। মেটাস্টেটিক টিউমারের একটা ফাইন্ডিং হলো মাল্টিপল ফোকাই, তার আর আদার ফাংশন গুলো কি? আদার ফাংশন হলো ইনক্রিজ অ্যালকালাইন ফসফেটেস, ইউজুয়ালি জন্ডিস থাকে না, ইনক্রিজড অ্যালকালাইন ফসফেটেস। আর ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা হেপাটোমেগালি পেতে পারি, আর ওয়েট লস পাবো, আর প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমারের ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো পাবো। হেপাটোসেলুলার কার্সিনোমা এটা হলো প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হলো বিনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। যখন বলা হবে লিভারে ম্যালিগন্যান্ট টিউমার গুলো কি কি, তখন লিভারে বিভিন্ন রকম সেল থাকে। লিভারের একটা সেল হলো হেপাটোসাইট। সেই হেপাটোসাইটের যে সেল সেল এই সেল থেকে যে ম্যালিগন্যান্ট টিউমার আসে তাকেই বলা হয় হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং এটি হলো মোস্ট কমন ভ্যারাইটি। আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হবে এটা রিস্ক ফ্যাক্টর কি। লিভার সিরোসিসের যে রিস্ক ফ্যাক্টর, বাকি সব রিস্ক ফ্যাক্টর গুলো এখানে আছে। লিভার সিরোসিসের যে সব রিস্ক ফ্যাক্টর, তার সব রিস্ক ফ্যাক্টর গুলো এখানে আছে। এখানে নতুন করে একটা যোগ হবে, সেটা হলো আফলাটক্সিন। এই আফলাটক্সিনটা কোথা থেকে আসতেছে? আফলাটক্সিনটা আসতেছে অ্যাসপারগিলাস থেকে। আফলাটক্সিনটা কোথা থেকে আসতেছে? আফলাটক্সিনটা আসতেছে অ্যাসপারগিলাস থেকে। হয়তোবা জিজ্ঞেস করা হবে আফলাটক্সিনের মেকানিজম কি। আমার কাছে যতটুকু মনে পড়ে আফলাটক্সিনের মেকানিজম P53 কে ইনহিবিট করা, আমি যদি ভুল না বলে থাকি। আফলাটক্সিনের মেকানিজম হলো P53 কে ইনহিবিট করে রাখা। তারপরে কথা, মে লিড টু বার্চিয়ারি সিনড্রোম। বার্চিয়ারি সিনড্রোম মানে কি? সো হেপাটোসেলুলার কার্সিনোমা যখন আমরা বলতেছি কার্সিনোমা, অর্থাৎ লিভার একটা গ্ল্যান্ডের মতন গ্ল্যান্ড থেকে কোনো একটা টিউমার উঠলো, কার্সিনোমা। কার্সিনোমার ফার্স্ট মেটাস্টেসিস হওয়ার কথা লিম্ফ নোডে। যে কোনো কার্সিনোমার ফার্স্ট ইনভলভমেন্ট হওয়ার কথা লিম্ফ নোডে, লিম্ফেটিক ভেসেলে তার ফার্স্ট ইনভেশন হওয়ার কথা। কিন্তু আমাদের তিনটা কার্সিনোমা আছে যারা লিম্ফেটিক ভেসেলে প্রথম ইনভেশন না করে ব্লাড ভেসেলে প্রথম ইনভেশন করে। সেগুলো হলো ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। সেগুলো হলো ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড 1 নম্বর। সেগুলো হলো হেপাটোসেলুলার কার্সিনোমা। সেগুলো হলো রেনাল সেল কার্সিনোমা। সেগুলো হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। যেহেতু এরা ব্লাড ভেসেল ইনভলভ করে, আমরা অ্যাসোসিয়েটেড ব্লাড ভেসেল গুলোকে একটু জানতে হবে। যখন বলবো রেনাল সেল কার্সিনোমা, সে ইনভেড করে রেনাল ভেইনকে। যখন বলবো হেপাটোসেলুলার কার্সিনোমা, তখন কথা আসবে সে ইনভেড করে, তাহলে রেনাল সেল কার্সিনোমা রেনাল ভেইনকে, হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটিক ভেইনকে। হেপাটিক ভেইনকে যখন সে ইনভেশন করবে, হেপাটিক ভেইনকে যখন সে ইনভেশন করবে, তাহলে পিছন দিক হলো ইনফেরিয়র ভেনা কাভা, আর এটা হলো হেপাটিক ভেইন, অর্থাৎ তার আউটপুট। এই আউটফ্লোতে অবস্ট্রাকশন হয়ে যাবে। লিভারের ব্লাড গুলো ঢুকতেছে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারির মাধ্যমে, ব্লাড গুলো বেরোচ্ছে এই ভেসেল দিয়ে, হেপাটিক ভেইন দিয়ে। সেই হেপাটিক ভেইন যদি অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন লিভারটা হয়ে যাবে কনজেস্টেড। তখন সেই লিভারটা হয়ে যাবে কনজেস্টেড। সেই লিভারটা তখন কনজেস্টেড হয়ে যাবে কেন? কারণ ব্লাড ঢুকতে পারতেছে, ব্লাড বেরোতে পারতেছে না। সেটা, এই কন্ডিশনটাকে বলা হয় বার্চিয়ারি সিনড্রোম। এই কন্ডিশনটাকে বলা হয় বার্চিয়ারি সিনড্রোম।
বার্চিয়ারি সিনড্রোম জিনিসটা কি? হেপাটিক ভেইন অক্লুশন, হেপাটিক ভেইন থ্রম্বোসিস, হেপাটিক ভেইন অক্লুশন বলি আমরা। তাহলে হেপাটিক ভেইন অক্লুশন হতে পারে কি দিয়ে? ম্যালিগন্যান্ট সেল দিয়ে। হেপাটিক ভেইন অক্লুশন হতে পারে কি দিয়ে? থ্রম্বাস ফরমেশনের মাধ্যমে। হেপাটিক ভেইন অক্লুশন হওয়া মানে কি? লিভারের মধ্যে ব্লাড ঢুকতে পারতেছে কিন্তু ব্লাড গুলো বেরোতে পারতেছে না। লিভারের মধ্যে ব্লাড ঢুকতে পারতেছে কিন্তু ব্লাড বেরোতে পারতেছে না। এতে করে লিভারে কি হবে? লিভারে কনজেশন হবে। লিভার যখন কনজেশন হবে তখন লিভারের ক্যাপসুলের উপরে সে স্ট্রেচ করবে, টেন্ডার হেপাটোমেগালি। হেপাট তখন লিভার ডিসফাংশন দেখা যাবে, কারণ কাজ করতে পারবে না, নতুন ব্লাড ঢুকতেছে না। কনজেশন হওয়া মানে কি? এখানে ব্লাডের টইটুম্বর, নতুন অক্সিজেনেটেড ব্লাড আপনি দিতে পারতেছেন না, তাহলে সেখানে ভিতরে আলটিমেটলি পরবর্তীতে ইস্কেমিয়া হবে। আগের ব্লাড গুলো বেরোতে না পারলে নতুন অক্সিজেনেটেড ব্লাড দিতে পারবো না, তাহলে লিভারে ইস্কেমিয়া, ইস্কেমিয়া ফলোড বাই হেপাটোসেলুলার নেক্রোসিস, সেটাও হবে। এই যে কন্ডিশন, সেটাকে বলা হয় বার্চিয়ারি সিনড্রোম। যদি জিজ্ঞেস করা হয় বার্চিয়ারি সিনড্রোমের মোস্ট কমন কারণ কি, অ্যান্সার কি হবে? দেখি কে কে বলতে পারে। স্টুডেন্ট রেসপন্স, বার্চিয়ারি সিনড্রোমের মোস্ট কমন কজ কি? বার্চিয়ারি সিনড্রোমের মোস্ট কমন কজ হলো পলিসাইথেমিয়া, না ম্যালিগনেন্সি না। বার্চিয়ারি সিনড্রোমের মোস্ট কমন কজ হলো পলিসাইথেমিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, মাইন্ড করবেন না কেউ। মাইন্ড করলে আমি কথা বলবো না। মাইন্ড করবেন নাকি বলবো? তোর মাইন্ড করলে করছেন। শোনেন, আমি যখন বলবো যে প্যাথোমা দেখতে, যখন আমি বলবো প্যাথোমা দেখতে, দেখবেন আপনার ভেতর থেকে একটা নেগলিজেন্সি আসে। যখন আমি প্যাথোমার কথা বলবো, বিশ্বাস করেন না করেন, আপনার ভিতরে যার একেবারে নেগলিজেন্সি, যার মধ্যে একেবারে নাই, তার ক্ষেত্রে 50% নেগলিজেন্সি আসবে। যে না একদম নেগলেক্ট করে না, একদম সব কথা শুনে যা বলি তাই মানে, তার ভেতরে নেগলিজেন্সি আসবে 50%। কিন্তু যেটা হয় অ্যাকচুয়ালি, আমি মানুষকে অ্যাডভাইস করি ফর প্যাথোমা, তার ভেতরে নেগলিজেন্সি থাকে, তাদেরকে যখন প্যাথোমা থেকে কোনো কোশ্চেন করা হয়, তারা সেটা অ্যান্সার দিতে পারে না। যে এখন এইমাত্র যে কোশ্চেনটা আমি করলাম, বার্চিয়ারি সিনড্রোম, বার্চিয়ারি সিনড্রোমের মোস্ট কমন কজ কি? এটার মোস্ট কমন কজ হলো পলিসাইথেমিয়া। এটা যদি প্যাথোমা লেকচারে না থাকে, তাহলে আমি আমার নাম চেঞ্জ করে জাফর ইকবাল লিখে দেবো। আজকে থেকে আমার নাম আর মাসুম না, আজকে থেকে আমার নাম হয়ে যাবে জাফর ইকবাল। বুঝতে পারছেন? সো এই যে দেখেন, পারেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্যাথোমা থেকে এরকম এই একটা একটা ইনফরমেশন, বোল্ড ইনফরমেশন গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, মেন পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমার একটা, মানে আমি যে ভাইয়ের কাছ থেকে টিপস নিছি, উনি 257 আর 256 পাইছে। আমিও একটা সময় প্যাথোমাকে বিলিভ করতাম না। প্যাথোমার প্রতি 50% নেগলিজেন্সি আসার কারণ কি সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, এত ছোট একটা বই, মনে হয় পারবো। প্রথম কথা, বইটা খুব ছোট, লেখাগুলো খুব ছোট, লেকচারের ডিউরেশনটা খুব কম। এর জন্য ভেতর থেকে একটা ফলস কনফিডেন্স চলে আসে যেটা পারা যাবে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা হলো, কথা যা আছে 100% পারতে হবে। প্যাথোমা থেকে ভালো কিছু করতে হলে 100% পারা লাগবে। বড় একটা বই হলে হয় কি, বড় একটা বইয়ের 70% পারলে হয়। অনেক বড় একটা বইয়ের 50% পারা মানে অনেক কিছু পারা। কিন্তু ছোট একটা বইয়ের ক্ষেত্রে যদি আমি বলি বইটা ছোট এবং সিম্পল, কিন্তু 100% পারা লাগবে, আমার কাছে মনে হয় এটা এটা চেয়ে এটা বেশি কঠিন। 100% কি পারা যায় নাকি? 100% কি হয় নাকি? সো আপনাদের এই প্যাথোমার রিলেটেড পারফরমেন্স 100% কিভাবে বানাবেন ভাই, এটা আপনাদের ব্যাপার, এটা আমি জানি না, কিন্তু এটা লাগবে। তাহলে বার্চিয়ারি সিনড্রোমের একটা কারণ, সবচেয়ে বড় কমন কজ কি, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো পলিসাইথেমিয়া। কিন্তু একটা পেশেন্টের দীর্ঘদিন যাবত সিএলডির ফিচার আছে, সিএলডির ফিচার ফলোড বাই বার্চিয়ারি সিনড্রোম, ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করব হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা পেশেন্ট আর কি নিয়ে আসতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে আসতে পারে জন্ডিস, টেন্ডার হেপাটোমেগালি অথবা নন টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস, পলিসাইথেমিয়া, অ্যানোরেক্সিয়া। এটা খুব দ্রুত কাভার হয়ে যায় আর কি, ঠিক আছে? অর্থাৎ খুব অ্যাগ্রেসিভ একটা টিউমার। ডায়াগনোসিস করার জন্য
তাহলে আপনার কাছে এখন মনে হতে পারে যে ভাইয়া এই যে ডায়াগনোসিসের জন্য আলফা ফিটোপ্রোটিন দেখা হচ্ছে, নেভার। ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসাউন্ড, আলফা ফিটোপ্রোটিন আপনার ডায়াগনোসিসে সাপোর্ট দিবে, বাট এটা কখনোই স্ক্রিনিং টেস্ট না। আল্ট্রাসাউন্ড আপনার ডায়াগনোসিসের জন্য হেল্প করবে, অর্থাৎ চেঞ্জ হবে একটা মাসে, আগে লিভার সিরোসিস এই মাসটা ছিল না, এখন চলে আসলো। এবং আলফা ফিটোপ্রোটিন আপনাকে সেই ব্যাপারে কনফার্ম করবে, সাহায্য করবে। আর ডায়াগনোসিস এটা হলো আল্ট্রাসাউন্ড, এটা হলো আমাদের স্ক্রিনিং টেস্ট। অ্যাজ ইউজুয়াল কোন একটা ম্যালিগন্যান্ট টিউমার বলতে হলে সেটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বায়োপসি, এই কথাটাও প্যাথোমাতে দেওয়া আছে। বায়োপসি ছাড়া কোনো টিউমারকে আপনি টিউমার বলতে পারবেন না, ম্যালিগন্যান্ট টিউমার তো নাই, টিউমারই বলতে পারবেন না। এটা ডায়াগনোসিস করার আরো একটা উপায় আছে, কন্ট্রাস্ট সিটি অথবা এমআরআই। কন্ট্রাস্ট সিটি অথবা এমআরআই হলে কি হবে, সেখানে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হবে। কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হওয়ার কারণ কি সেটা জানতে পারেন, সেটা জানেন? তাহলে এটা হলো লিভার, লিভারের এই জায়গাটাতে টিউমার হলো। আপনি যদি কন্ট্রাস্ট সিটি দেন, কন্ট্রাস্ট সিটি দেওয়া মানে ব্লাডের মাধ্যমে এখন কন্ট্রাস্ট গুলো বিভিন্ন অর্গানে যাবে। যেখানে ম্যালিগন্যান্ট টিউমার সেখানে ব্লাড ফ্লো বেশি, যেখানে ব্লাড ফ্লো বেশি সেখানে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট বেশি, ওরা ব্রাইট হয়ে যাবে। ওদের এই ব্রাইটনেস দেখে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাটাতে টিউমার আছে। কন্ট্রাস্ট দেওয়ার পর এই এরিয়াটাতে ব্রাইট হয়ে যাওয়ার দুইটা কারণ, এক নম্বর টিউমারে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল, টিউমারে ব্লাড ভেসেলের পরিমাণ বেশি। দুই নম্বর কথা টিউমারের ব্লাড ভেসেল গুলো লিকি। এক নম্বর কথা অ্যাগ্রেসিভ টিউমার, তার ব্লাড ভেসেলের পরিমাণ বেশি। দুই নম্বর কথা তার এই ব্লাড ভেসেল গুলো লিকি, তার মানে তার ব্লাড ভেসেল গুলো লিক করে, লিক করার কারণে কন্ট্রাস্ট গুলো বাইরে চলে আসে, আমরা সেটা দেখতে পারি। আমার কাছে মনে হয় না হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে এর বেশি কিছু পড়ার আছে, ঠিক আছে। আহ এগুলো হলো সবচেয়ে বেশি হাই এল্ড, চাইলে আমরা আর একটু পড়তে পারি। তো আমি একটু ব্রেক নিচ্ছি, মাথা ধরে যায় এতক্ষণ টানা কথা বললে। ব্রেকের পরে আমরা এটা রিলেটেড হাই এল্ড যেটা আছে সেটা পড়বো।